মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল, জেলে দেখা করার কথা জানালেন তার আইনজীবীরা। রাজশাহীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ও বোন খুন, আহত আরও 5 জন, ছোট ভাই আটক। চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিঠি, মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিন্টুর রিটের শুনানি আজ। রাজধানীতে দৃষ্টিনন্দন নানা বিলবোর্ড, নগরবাসীর কাছে এখন আতঙ্ক। ঝড়ে ভেঙে ঘটছে দুর্ঘটনা, প্রাণহানিও। সিটি কর্পোরেশন বলছে সীমাবদ্ধতার কথা। এবং বাংলা নববর্ষ বরণ করে নিতে পোশাকের বৈচিত্র্যময় পসরা বসেছে চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে। কেনাকাটাও চলছে পুরো দমে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান শেষ আইনি লড়াই হিসেবে গত 5 মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। গতকাল সকালে এ আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত বছরের 3 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এই রায় পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত 19 ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। এদিকে রিভিউ আবেদন নিষ্পত্তির পর কামারুজ্জামানের আইনজীবী জানিয়েছেন, কামারুজ্জামানের সঙ্গে জেলে দেখা করার পর রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রসিকিউটর তুরিন আফরোজ এই রায়কে সত্যের পক্ষে বিজয় হিসেবে মন্তব্য করেছেন। ন্যায় বিচারের যে লড়াইটি একটু সময় হলো, অনেকটা সময় আমরা পার করেছি, তারপরে আমি মনে করি যে ন্যায় বিচার সত্যের পক্ষে যারা লড়াই করেছে আজকে তাদের বিজয়। ভিক্ষা চাইলে সেক্ষেত্রে তার এক্সিকিউশনটি বন্ধ থাকবে। যদি কোনো কারণে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি প্রাণভিক্ষা চাইবেন না প্রেসিডেন্টের কাছে সংবিধান অনুযায়ী, সেক্ষেত্রে আমি মনে করি না এক্সিকিউশনের কোনো আর কোনো বাধা রয়েছে। আমরা কিছুক্ষণ পরেই জেল কর্তৃপক্ষের কাছে জনাব কামরুজ্জামান সাহেবের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে একটি অ্যাপ্লিকেশন দায়ের করব এবং জনাব কামরুজ্জামান সাহেবের সঙ্গে বিস্তারিত পরামর্শ করে এবং ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইবেন কি চাইবেন না, আমরা যেহেতু আজকে ওনার সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি, আমরা আশা করি আজকে আলোচনার ভিত্তিতে আমরা এই ব্যাপারটিতে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারব। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির 38 দিন পর আদালত থেকে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে পৌঁছানোর আগেই জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে বেগম জিয়ার উপস্থিতিতে জামিন মঞ্জুর করা হয়। একই সঙ্গে আগামী 5 মে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে রোববার সকাল 10:30টার পরপর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষের আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করেন তিনি। এদিনের কার্যক্রমের শুরুতেই জামিনের জন্য আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি 5 মে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন। দিনের কার্যক্রম শেষে বেলা 12টার কিছু আগে আইনজীবীদের সাথে আদালত থেকে বেরিয়ে আসেন বেগম জিয়া। নিরাপত্তা প্রহরায় গাড়ি বহর নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইনজীবীরা। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি, আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। আদালত এটাও বলেছেন যে দেখেন, মামলাটাকে পরিচালনা করার জন্যই আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলাম। মাননীয় আদালত বলেছিলেন যে তাকে জেলখানায় নিয়ে বা জেলখানা পাঠানোর জন্যই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, এই ধারণা ঠিক নয়। বেগম জিয়ার বয়স ও মর্যাদা বিবেচনায় দুদকের আইনজীবীরাও জামিনের পক্ষে আদালতে মতামত দিয়েছেন বলে দাবি করেন। আমরা বলেছি যে তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সাহায্য করেন এবং মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এই সমস্ত কারণে তিনি যদি অ্যাসিওর করতে আমাদের মাননীয় আদালতকে যদি বলতে পারেন, তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন। এই মামলায় দুদকের পক্ষ থেকে উপস্থাপন করা নথিপত্রের সত্যায়িত কপি আদালতের কাছে চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। দুদক তাদের চার্জশিটে যেসব কাগজপত্রগুলো দিয়েছে, কথা বলেছে, আদালত যেটা আইন অনুযায়ী আমাদের দরখাস্তটা হয়েছে, আদালত
আমার দরখাস্তটা মঞ্জুর করেছে, দুদককে বলেছে অতি তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলো আমাদের দেওয়ার জন্য। এ দুটি মামলায় এ পর্যন্ত 64 কার্যদিবসে এ নিয়ে মোট 8 বার আদালতে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে 92 দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে হাজিরা শেষে ফিরে যান গুলশানের বাসভবনে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলেন তারা। 3রা জানুয়ারি থেকে টানা 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। এখান থেকে দিয়েছেন আন্দোলনের নির্দেশনা। গুলশানের কার্যালয়ে থাকা অবস্থায় 26শে ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পরবর্তী শুনানির তারিখ 4 মার্চ নিরাপত্তা সহ 4 কারণ দেখে কার্যালয় থেকে বের হননি বেগম জিয়া। 3 মাস পর দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে রোববার কার্যালয় থেকে বের হবেন তিনি। এমন খবরে সকাল থেকেই গুলশানের 86 নম্বর রোডের এই বাড়িটি ঘিরে গণমাধ্যম কর্মীদের ভিড়। কার্যালয়ের ভেতরে বাইরে অন্যরকম চাঞ্চল্য। অবশেষে সকাল 10টার কিছু আগে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আদালতের দিকে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা, ছিল বিএনপি নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গাড়ি বহরের সঙ্গে ছিল একটি অ্যাম্বুলেন্সও। এ সময় বেগম জিয়ার আসার পথে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। এদিকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল বকশীবাজার অস্থায়ী আদালতের আশপাশের এলাকায়। বেগম জিয়া আসার আগে আগে আরও জোরদার করা হয় এই ব্যবস্থা। র্যাব পুলিশের সঙ্গে সাদা পোশাকে মোতায়েন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ কর্মকর্তারা বলেন, বেগম জিয়ার নিরাপত্তার জন্য তার কাছের নেতা, ব্যক্তিগত কর্মকর্তা এবং আইনজীবী ছাড়া আর কাউকে আদালত এলাকায় প্রবেশ করতে দেননি তারা। উনি এসেছেন, ওনার সাথে ওনার অ্যাডভোকেট বা অল্প কিছু নেতাকর্মী এসেছিলেন, তারা এবং তারা শান্তিপূর্ণভাবেই চলে গেছেন। আর আশেপাশে 2-1 হয়তো হুল্লার একটু করতে পারে, বাট আইন শৃঙ্খলার অবনতির জন্য তো কিছু ঘটে না এখানে। শুনানি শেষে একই ধরনের নিরাপত্তা দিয়ে বেগম জিয়াকে পৌঁছে দেওয়া হয় তার গুলশানের বাসভবনে। 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর নিজ বাসভবনে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আদালতে গেছেন। তার দল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীকে সমর্থন দিয়েছে। তাহলে কেন আন্দোলনের নামে সহিংসতায় মানুষ হত্যা করলেন? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ নেতারা বলেছেন, এর জবাব শিগগিরই বেগম জিয়া পাবেন। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এদিকে হরতাল অবরোধের নামে সহিংসতায় মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে গণপদযাত্রা করেছে নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বাধীন একটি সংগঠন। 5 জানুয়ারির পর থেকে হরতাল অবরোধে মানুষ হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে এ গণপদযাত্রা। শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে সংগঠনটির সদস্য ছাড়াও অংশ নেয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। পদযাত্রাটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সমন্বয়ক ও নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন নিজের অবরোধ নিজেই ভেঙে গাড়ি নিয়ে বাসায় ফিরেছেন। খালেদা জিয়া পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিজের বাসায় গেছেন। উনি যে আজকে গাড়ি নিয়ে গেলেন, দেশে তো অবরোধ, উনি অবরোধ দেখেছেন, সেই অবরোধ ভেঙে নিজে গেছে। লজ্জা করে না বেগম খালেদা জিয়া? নিজে টাকা অবরোধ নিজে ভেঙেছেন। এখন আর অবরোধ দিয়ে, হরতাল দিয়ে মানুষ খুন করেন না, আপনি বন্ধ করেন। এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, হরতাল অবরোধের নামে বেগম জিয়া গত 3 মাস ধরে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয়েছে। দেশের মানুষের ক্ষতি করা ছাড়া তার এই তথাকথিত আন্দোলনে কিছুই হয়নি। আজকে খালেদা জিয়া কোর্টে গেলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে যে এতগুলি জীবন তিনি কেড়ে নিলেন কেন। অন্যদিকে জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব বেগম জিয়া শীঘ্রই পাবেন। আজকে তিনি আবার আদালতে যাচ্ছেন, আবার তিনি নির্বাচনী মাঠে নামবেন, আবার তিনি তার নেতা কর্মীদের নিয়ে অফিসে যাবেন। তার যে স্বাভাবিক জীবন গতি, সেটা আবার সেই অবস্থায় তিনি ফিরে আসছেন। অথচ এতগুলো প্রাণহানি কেন ঘটলো, জবাব আপনি শীঘ্রই পাবেন। যারা
সরাসরি ঘটনার সাথে জড়িত, যারা অর্থের যোগান দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যত বড় শীর্ষ নেতাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে পালন করবে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। নতুন রুট চালুর পাশাপাশি বিমানে যাত্রী সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা হতে হবে আন্তর্জাতিক মানের। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হওয়া 2টি নতুন বিমানের উদ্বোধন করে তিনি একথা বলেন। ভবিষ্যতে সৈয়দপুর ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। ময়ূরপঙ্খী আর মেঘদূত রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন বিমানের নতুন 2 উড়োজাহাজ। বিদেশি একটি বিমান সংস্থা থেকে ভাড়া নেয়া 76 আসনের -8Q400 মডেলের এই উড়োজাহাজ দুটি চলবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কক্সবাজার সহ দেশের ভেতরে 7টি গন্তব্যে। আর এর মধ্য দিয়ে প্রায় 3 বছর পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। রোববার এই বিমান দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সাথে বিমানের কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে বলেন, বিমান বাংলাদেশের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরে। দেশের অভ্যন্তরে হোক বা আন্তর্জাতিক ফ্লাইট হোক, সেখানে যাত্রী সেবাটা এবং আমাদের সুনামটা রক্ষা করা এবং আমাদের এই বিমান রক্ষণাবেক্ষণ এগুলি যাতে আরো সুন্দর হয়, আন্তর্জাতিক মানের হয়, মানুষের একটা বিশ্বাস আস্থা, যাত্রীদের বিশ্বাস আস্থাটা যেন অর্জন করা যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা মাথায় রেখে সৈয়দপুরে এবং বিদেশি পর্যটকদের সুবিধা বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দপুরকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করব, ভুটান যাতে আমাদের এয়ারপোর্ট ব্যবহার করতে পারে সেই সুযোগটা আমরা তাদের দিতে চাই। কক্সবাজারে আমরা যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর করি, এখানে আমাদের কিন্তু শুধু বাংলাদেশে যে ফ্লাইট আসবে তা না, আমরা পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যত ফ্লাইট যাবে তাদের রিফুয়েলিং বা পর্যটকদের একটু বেড়ানোর জায়গা, অনেক রকম সুযোগ কিন্তু আমাদের সৃষ্টি হবে। সেই সুযোগটা আমাদের করে দিতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা চাচ্ছি বিভিন্ন কাজগুলি করে দিতে। এবছরের মধ্যেই বিমানের বহরে আরো 2টি বোয়িং 737-800 বিমান যোগ হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। কাজী সেবার মানটা উন্নত হলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, খুলনার ডুমুরিয়ায় রাজনৈতিক পরিচয়ে বেড়েছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। 5টি নদী ভরাট হয়ে যাওয়ায় বিপর্যয়ের মুখে পরিবেশ, দেখা দিয়েছে জলাবদ্ধতা। এবং নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে দেবোত্তর 46 একর সম্পত্তির বেশিরভাগই বেহাত। সরকারি রেকর্ডে কোনো অর্পিত সম্পত্তির তথ্য নেই, বললেন ভূমি কর্মকর্তা। দর্শক, আগেই জানিয়েছি, মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। এই অবস্থায় কামারুজ্জামানের সঙ্গে জেলে দেখা করার পর রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে আপিল বিভাগের আদেশের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, স্বপ্না, আপনি যেমনটি বলছিলেন যে কামারুজ্জামানের যে রিভিউ আবেদনটি ছিল, যে প্রধান বিচারপতির নেতৃত্বে যেই বেঞ্চ গঠন করা হয়েছিল, তারা কিন্তু তার রিভিউ আবেদনটি খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের যে আদেশটি ছিল সেটি বহাল রেখেছেন। তো এর পরপরই আমরা এই মুহূর্তে যেটি দেখছিলাম, জেলখানা এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক সময় যতটা থাকে তার থেকে কিছুটা জোরদার করা হয়েছে। এবং এখানে আপনি জানেন যে এই যারা কারা পুলিশ রয়েছে তারা ছাড়াও কিন্তু সাধারণ বিভিন্ন থানা পুলিশ যারা আছে তাদের অনেককে আমরা দেখেছিলাম যে জেলখানার বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। আর এইদিকে আপনি জানেন যে কামারুজ্জামানের রিভিউ আবেদনটি খারিজ হয়ে যাওয়ার পর আইনিভাবে কিন্তু তার আরেকটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করা। এছাড়া কিন্তু আর কোনো আইনি সুযোগ নেই। তো তারপরেও কিন্তু কামারুজ্জামানের যে আইনজীবীরা আছেন তারা বলেছেন যে তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন এবং দেখা করে তার কাছে আজকে যেই মৃত্যুদণ্ডের আদেশটি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের
প্রধান বিচারপতির নেতৃত্বের বেঞ্চ। তো সেই বিষয়টি তাকে অবহিত করবেন এবং এরপরে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করবেন কি করবেন না সেই বিষয়টি তারা নিশ্চিত হতে পারবেন। তো কামারুজ্জামানের যে আইনজীবীরা আছেন তাদের মধ্যে শিশির মনির, যার সঙ্গে আমি কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছি, তো তিনি আমাকে যেটি জানিয়েছেন যে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে চেয়ে তারা এরই মধ্যে সিনিয়র জেল সুপার বরাবর একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তারা উল্লেখ করেছেন যে আজকে বিকেল 4টার সময় তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে চান। তো এখন শিশির মনির আমাকে জানিয়েছেন যে তারা অপেক্ষা করছেন যে জেল কর্তৃপক্ষের কাছে যে চিঠিটি তারা দিয়েছেন সেই চিঠির জবাব কি আসে। যদি চিঠিতে তাদেরকে সময় দেওয়া হয় তাহলে আজকে বিকেল 4টার সময় শিশির মনির সহ তার যে অন্যান্য আইনজীবীরা আছেন তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন। আর আপনি জানেন যে এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কামারুজ্জামানকে 2013 সালের 9 মে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে যে ফাঁসির আদেশটি কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই ফাঁসির আদেশের বিরুদ্ধে কামারুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন এবং সেই আপিলটি শুনানি শেষে গত বছরের অর্থাৎ 2014 সালের 3রা নভেম্বর কামারুজ্জামানকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, সেই মৃত্যুদণ্ডের মধ্যে অর্থাৎ কামারুজ্জামানের বিরুদ্ধে 7টি অভিযোগ ছিল, 7টি অভিযোগের মধ্যে তাকে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল সোহাগপুর গণহত্যা এবং একটি ছিল মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যা। তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সোহাগপুর গণহত্যার দায়ে যে ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ডটি বহাল রেখেছিলেন এবং যেই গোলাম মোস্তফা হত্যা সেই হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। তো সবকটি সাজার বিরুদ্ধে কামারুজ্জামান আবার রিভিউ আবেদন করেছিলেন এবং সেই রিভিউ আবেদনটির আজকে নিষ্পত্তি হয়ে গেল। অর্থাৎ আপিল বিভাগ থেকে সোহাগপুর গণহত্যার দায়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটিও কিন্তু রিভিউ আবেদনে বহাল রাখা হয়েছে। স্বপ্না। দর্শক, মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আর এই অবস্থায় তার আইনজীবীরা জেলে দেখা করার পর রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। আর এরপর থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আর সেখান থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। গতকাল তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উচ্চ আদালতে রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরীর নেতৃত্বে 2 সদস্যের হাইকোর্টের বেঞ্চ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে আজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিলেও মনোনয়ন সমর্থনকারী ওই এলাকার ভোটার না হওয়ায় তা বাতিল করে নির্বাচন কমিশন। পরে কমিশনের এমন আদেশের বিরুদ্ধে মিন্টু আপিল করলে গত শনিবার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এদিকে চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ.জ.ম নাসির উদ্দিনের পক্ষে সভা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, গতরাতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতিন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। গত 31 মার্চ দুপুরে নগরের জিইসি মোড়ে একটি হোটেলে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। এতে 3 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে গত 1 এপ্রিল রাতে লিখিত অভিযোগ দেওয়া হয়। এখন প্রতিটি পার্কি ফ্যামিলি প্যাক বিস্কিটের সাথে একটি আকর্ষণীয় চা চামচ অথবা গ্লাস ম্যাট একদম ফ্রি। দেশব্যাপী আজ দ্বিতীয় দিনের মতো চলছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, চলবে দুপুর 1টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সিদ্ধিরশরীতে ভিকারুন্নিসা নূন কলেজ পরীক্ষা কেন্দ্রে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। পরীক্ষার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। সবটা আসলে এইচএসসি পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং সমমানের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু গত বুধবার অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং সেই পরীক্ষার আজকে সেই যে সূচি রয়েছে, আগে থেকে যে সূচি নির্ধারণ করা ছিল সেই সূচি অনুযায়ী কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। আপনারা জানেন যে বাংলা এবং ইংরেজি এবং সঙ্গে যে সাবজেক্টগুলি থাকে সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু এটি আবশ্যিক বিষয়ের একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত যত সময় অতিবাহিত হয়েছে এই 3 ঘন্টা ব্যাপী পরীক্ষার কিন্তু আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে এবং আমরা দেখেছি যে খুব শান্ত একটি
সুষ্ঠু একটি পরিবেশের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা হলে এসেছেন। অভিভাবকরাও অপেক্ষা করছেন তাদের বাইরে তাদের শিক্ষার্থী তাদের সন্তানদের জন্য, তারা পরীক্ষা দিচ্ছেন। কিন্তু যে কথাটি বারবার অভিভাবকদের কাছ থেকে উঠে আসছে এবং সঙ্গে আমরা যতটুকু যারা শিক্ষা সংশ্লিষ্ট রয়েছেন বা যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু দেশের রাজনীতির একটি কর্মসূচি চলছে, দেশের রাজনৈতিক কর্মসূচি, এবং রাজনৈতিক এই ডামাডোলের কারণে বা রাজনৈতিক কর্মসূচির কারণে এসএসসি পরীক্ষার মতো যাতে এইচএসসি সূচিগুলো বিলম্বিত না হয়, সেই কথাই কিন্তু বা সেই দাবি বা সেই অ্যাপিলটাই কিন্তু বারবার এখান থেকে জানানো হচ্ছে বা গণমাধ্যমের কাছে সেই পরিবারের যারা সদস্য রয়েছেন, সেই পরীক্ষার্থীদের যারা স্বজন রয়েছেন, তাদের কিন্তু সবার একটাই দাবি যাতে রাজনৈতিক কর্মসূচির কারণে বা অন্যান্য কোনো কারণে যাতে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা পরিবারের বা শিক্ষা ক্ষেত্রের যাতে কোনো ক্ষতি না হয়, সেই দাবি কিন্তু বারবার তারা জানাচ্ছেন। আর আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে পারি যে এবারে মোট 8,350টি প্রতিষ্ঠানের প্রায় 2,499টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু 10,73,844 জন শিক্ষার্থী কিন্তু এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবার পরীক্ষায় অংশ নিয়েছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে আরেকটি তথ্য জানাই যে আগামী 11 জুন পর্যন্ত থিওরি অর্থাৎ তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 11 জুনের পরে 13 জুন থেকে শুরু করে 22 জুনের মধ্যে কিন্তু সেই ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে। তো এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণ পরিবেশে, খুব শান্তশিষ্ট পরিবেশে কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পরিবেশ যাতে বজায় থাকে এবং সূচি অনুযায়ী যাতে সবগুলো পরীক্ষা শেষ হয় সেই দাবি বারবার জানাচ্ছে। এবং এই পরিবেশ নিশ্চিত করার জন্য যে সংশ্লিষ্ট পক্ষ রয়েছে তারা এটিতে মনোযোগী হবেন এমন দাবি কিন্তু বারবার তারা জানাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের সর্বশেষ অবস্থা। স্বপ্না। দর্শক, রাজধানীর সিদ্ধেশ্বরীতে আজ ভিকারুন্নিসা নূন কলেজে চলছে দ্বিতীয় দিনের এইচএসসি সম্মানের পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। শুরুতে রাজধানীর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। পণ্যের বিজ্ঞাপনের দৃষ্টিনন্দন নানা বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী ঢাকা। তবে হঠাৎ করেই তা যেন রাজধানীবাসীর কাছে পরিণত হয়েছে আতঙ্কে। জরাজীর্ণ হয়ে পড়া বিলবোর্ডগুলো ঝড়ে ভেঙে ঘটছে নানা দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও। ব্যবসায়ীরা বলেছেন অবৈধভাবে স্থাপিত বিলবোর্ডের কারণে ঘটছে এমন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের সীমাবদ্ধতার কথা বলছে সিটি কর্পোরেশন। আর নগরবাসীর নিরাপত্তায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরবিদরা। রাশেদ লিমনের রিপোর্ট। নগর জুড়ে পণ্যের বিজ্ঞাপনের জন্য চারিদিকে শোভা পাচ্ছে বাহারি রং আর ঢঙের দৃষ্টিনন্দন বিলবোর্ড। তবে এই বিলবোর্ডই এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। মৌসুমের প্রথম কালবৈশাখীতে ঝড়ের কবলে নড়বড়ে হয়ে পড়া বিলবোর্ডের কারণে নিহত হয়েছে 2 জন। আর তাই যত্রতত্র স্থাপিত অপরিকল্পিত এই বিলবোর্ডগুলো নিয়ে আতঙ্কিত নগরবাসী। কখন কোথা থেকে কোন বিলবোর্ড পড়ে কে আহত হবে, কে নিহত হবে আমরা কিন্তু বুঝতে পারি না। অনেক বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, এটার কারণে কিন্তু বাতাসগুলো বিলবোর্ডের সাথে লেগে এই বিলবোর্ডগুলো রাস্তায় পড়ে যাচ্ছে। এমন ভাবে করা উচিত যেন কোনো কারোর ক্ষতি না হয়। বিজ্ঞাপন হিসেবে বিলবোর্ড অতি জনপ্রিয় একটি মাধ্যম। পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আর্থিকভাবে লাভবান করলেও অনেকটাই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অপরিকল্পিত এসব বিলবোর্ড ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সাধারণ মানুষের জীবন। বিলবোর্ড ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি, এ ধরনের পরিস্থিতির জন্য অবৈধ ব্যবসায়ীরাই অনেকাংশে দায়ী। পাশাপাশি সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতাকেও দুষছেন তারা। এখানে বিলবোর্ড বড় ছোটর জন্য পড়ে না। যে অবৈধ সে চিন্তা করে তারটা যখন তখন কেটে ফেলা হবে, সে ইনভেস্টও করতেছে না, দ্যাটস ওয়াই তারটা হেভি হচ্ছে না, দ্যাটস ওয়াই বিলবোর্ড করতেছে। সিটি কর্পোরেশনের উচিত আমাদের পাশাপাশি ওই যে কোম্পানি ভাড়া নিচ্ছে সেই কোম্পানিকেও ধরা। ঢাকা বৈধ ও অবৈধ কতগুলো বিলবোর্ড আছে তার সঠিক হিসাব নেই খোদ সিটি কর্পোরেশনের কাছেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেন অসহায় তারা। কোনো যদি ঝড় হয়, আমার কাছে একটা ক্রেন নাই, তাহলে আমার এই যে অপারগতাটা বা আমার এই যে ক্ষমতার যে অভাবটাও বিরাট একটা দায়ী। নগরের সৌন্দর্য রক্ষা আর নগরবাসীর নিরাপত্তায় বিলবোর্ড নীতিমালা আধুনিকায়নের তাগিদ দিলেন নগরবিদরা। বিলবোর্ড এর একটা লাগাবার নীতিমালা আছে সিটি কর্পোরেশনের, সেইটা আমার মনে হয় না যে তারা ঠিক মতো মানে। বিলবোর্ড আরো সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিত হওয়া একেবারেই উচিত। নিরাপত্তার পাশাপাশি অপরিকল্পিত বিলবোর্ড স্থাপন পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন এই বিশেষজ্ঞ। শহরের মধ্যে যদি হয় ছোট ছোট হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কলহের জের ধরে রাজশাহীতে বড় ভাই ও বোন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছোট ভাই তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহতদের স্বজনরা জানায় কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় থাকতেন ভাই বোন সাদিকুল ইসলাম ও কল্পনা। গতরাত 3টার দিকে হঠাৎ বাসায় ঢুকে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে ছোট ভাই তরিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম ও কল্পনা মারা যান। এ সময় সে আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে। এতে অন্তত 5 জন আহত হন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তরিকুল ইসলাম ও আহত হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতদের স্বজনরা। পারিবারিক দ্বন্দ্ব থেকে সবাই রুমে ঘুমাইছিলাম, বাইরে থেকে রুমের ছিটকানি লাগাই দিয়েছিল। তারপরে আমার চাচাকে যখন মারে তখন আমরা জায়গায় উঠি, রুম খোলার চেষ্টা করি, কিন্তু বাইরে থেকে লাগে থাকার কারণে বাড়াতে পারি না। আমার ফুপুকে মেরে ফেলেছে, তারপর আমার চাচিকে, আমার বুকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, আমার বাবাকেও মেরে ফেলেছে। আমরা 4 জন আহত, 2 জন মৃত। 4 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 9:45টার দিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে পুলিশ জানায় সকাল 6টার দিকে কালীগঞ্জের নলছটা এলাকায় কন্টেইনারবাহী একটি ট্রেনের মাঝখানের 2টি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আবারও সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। রাজধানীর বালুঘাট, লালাসরাই, ধামালকোট, ভাসানটেক, মাটিকাটা, কাফরুল এবং ইব্রাহিমপুর এলাকা নিয়ে ঢাকা উত্তরের 15 ও 16 নম্বর ওয়ার্ড। সংকীর্ণ রাস্তা, ময়লা বিদ্যুৎ, পানি ও গ্যাস সহ নানা সমস্যায় জর্জরিত এই দুটি ওয়ার্ড। সামনে নির্বাচন, তাই এলাকার সমস্যা সমাধানে যোগ্য একজন প্রার্থীকেই নির্বাচিত করতে চান স্থানীয়রা। এলাকার ভোটারদের প্রত্যাশা আর প্রার্থীদের আশ্বাসের কথা তুলে ধরছেন তোহা খান তামিম। রাজধানীর বালুঘাট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের এই এলাকাটির মূল সমস্যা সংকীর্ণ রাস্তা। নিত্য লেগে থাকা যানজটে নিদারুণ কষ্ট করতে হয় এই এলাকার বাসিন্দাদের। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তা। এই রাস্তার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়। এই রাস্তাটা একটু বড় হলে আমাদের সবার জন্য সুবিধা হইব আর কি। বরাবরের মতোই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে বললেন সাধ আর সাধ্যের মধ্যে সবকিছুই করবেন তারা। রাস্তাঘাট, ড্রেন, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, রাস্তার বাতি, এই সমস্ত যেগুলো নাকি অসমাপ্ত আছে এগুলো আমি সমাপ্ত করার চেষ্টা করব। পানির সমস্যা আছে, রাস্তাঘাটে কিছু সমস্যা আছে, তারপরে কিছু কিছু এলাকা আছে এখনো লাইটিং এর ব্যবস্থা করতে হবে, এলাকায় সন্ত্রাস মুক্ত করতে হবে। আর দীর্ঘদিন কোনো জনপ্রতিনিধিকে তাদের পাশে না পেয়ে হতাশার কথা শোনালেন এলাকাবাসী। আমাদেরকে ভোট দেন, আমরা কইরা দিব। সবাই একই অবস্থা, শেষ পর্যন্ত কাজের বেলা আমাদের কিছুই করে না। এই করবো সেই করবো, ভোট দেওয়া শেষ, সবই শেষ। এদিকে কাফরুল আর ইব্রাহিমপুর নিয়ে 16 নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, মাদক, পানি, মশার উপদ্রব সহ রয়েছে জ্বালানি গ্যাসের সংকট। মশার প্রচন্ড উপদ্রব, মাদকদ্রব্যর অবাধভাবে ব্যবহার হচ্ছে, সবকিছু মিলে আমরা সবাই খুব বাজেভাবে আছি। গ্যাসের সমস্যা, তারপর একটু বৃষ্টি হলে রাস্তায় প্রচুর পানি জমে, যাতায়াতে অসুবিধা হয়। এই সমস্যাগুলো সমাধান হোক, এটাই চাবো আমরা। আর প্রার্থীরাও এলাকার মানুষের সাথে সুর মিলিয়ে বললেন সমস্যার কথা আর দিলেন প্রতিশ্রুতি। অপ্রশস্ত রাস্তাঘাটগুলি প্রশস্ত করে নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করব। 16 নম্বর ওয়ার্ডকে উন্নত দেশের আদলে অনেক কিছু করা আমার দ্বারা সম্ভব হবে বলে আমি মনে করি। প্রতি নির্বাচনের আগেই জনপ্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতির ডালা নিয়ে হাজির হলেও ভাগ্য ফেরে না ভুক্তভোগী সাধারণ মানুষের। তবে দীর্ঘদিন পর নির্বাচনের হাওয়া বইতে শুরু হওয়ায় একজন যোগ্য প্রার্থী তাদের এলাকার উন্নয়ন ঘটাবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে বেড়েছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। এতে 5টি নদী ভরাট হয়ে বন্ধ হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ওই এলাকার পরিবেশ। দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নদীর ওপর গড়ে উঠেছে একের পর এক পরিবেশ দূষণকারী বিভিন্ন প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন এলাকার পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ব্যাপক হারে পলিপ্রবাহের কারণে নাব্য হারিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার একসময়ের খরস্রোতা ভদ্রা, সালতা, খড়নিয়া, হরি ও থুকড়া হামকুড়া নদী বন্ধ হয়ে যায় 2005 সালে। 2008 সালে নদী খননের কাজ শুরু হলেও অদৃশ্য কারণে কিছুদিন পর তা মাঝপথে থেমে যায়। একই সাথে স্লুইস গেটগুলোতে পলি পড়ায় শাখা খালগুলো বন্ধ হয়ে যায়। বর্ষার পানি বের হতে না পারার কারণে মূলত এরপরই ডুমুরিয়া উপজেলায় দেখা দেয় জলাবদ্ধতা।
অনেক প্রভাবশালী ব্যক্তি জমি দখল করে ইটভাটা, চিংড়িঘের, বিভিন্ন খামার ও বসতবাড়ি গড়ে তোলায় পরিবেশের ওপর পড়ছে এর বিরূপ প্রভাব। জলাবদ্ধতা এইটাই আমাদের প্রধান সমস্যা। সরকার কিছু ব্যবস্থা করে দিত তাহলে আমাদের সমস্যাটা মিটে যেত। মানুষ ফসলাদি করে খাতো, এগুলো করতে পারতেছে না। এই যারা অনেক বড় মহলের আছে এরা এসে ভাটা করে নিয়েছে। বিশেষ করে এলাকার যারা গরিব মানুষ ছিল তারা একটা জীবন চালাতে মাছ টাছ ধরে সেগুলো তাদের বন্ধ হয়ে গেছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যান জানান, বেশিরভাগ মানুষ বন্দোবস্ত ছাড়াই খাস জমি অবৈধভাবে দখলে রেখেছে। এসব উচ্ছেদ করে দ্রুত খনন করতে না পারলে ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসন কঠিন হয়ে পড়বে। বিপুল জনগোষ্ঠী সেখানে ঘরবাড়ি বানায় বসবাস করতেছে, কিন্তু এই খননের ব্যাপক টাকার দরকার, বিপুল পরিমাণ টাকার দরকার। বিধায় যারা পদক্ষেপ নিয়ে সে সুন্দর প্রতিশ্রুতি দিয়ে যায়, রক্ষা করে না। এই অবস্থায় খাস জমি উদ্ধারে অবৈধ দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা দখলদার তাদের আমাদের লিস্ট করা আছে, তাদেরকে আমরা নোটিশও দিয়েছি। এই আমাদের পদক্ষেপ। সংশ্লিষ্টদের মতে ডুমুরিয়ার 5টি নদী ভরাট হওয়ার ফলে পার্শ্ববর্তী ফুলতলা, তালা ও কেশবপুর উপজেলার 54টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ নানামুখী পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে দেবোত্তর 46 একর সম্পত্তির বেশিরভাগই বেহাত হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে প্রভাবশালীদের আশ্রয়ে জমি দখল করছে কিছু ভূমিক্ষেকো। আর সনাতন ধর্মাবলম্বী নেতারা বলছেন, দখলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এবছর স্নান উৎসবের সময় পদদলিত হয়ে 10 জন মারা যায়। এদিকে ভূমি কর্মকর্তা বলছেন, সরকারি রেকর্ডে লাঙ্গলবন্দে কোনো অর্পিত সম্পত্তির তথ্য নেই। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তোলা ছবি ও শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এই দোকানগুলোর জায়গায় মাত্র কয়েক বছর আগেও ছিল খোলা প্রান্তর, যেখানে স্নানোৎসবে বসত সেবা ক্যাম্প। তীর্থযাত্রীরা এখানে বিশ্রাম নিতেন আর খাবার খেতেন। তখন জমিটি অন্নপূর্ণা মন্দিরের দখলে থাকলেও এখন তা এক কাঠ ব্যবসায়ীর কবজায়। এ মন্দিরের জমির মতো দখল হয়ে গেছে লাঙ্গলবন্দের অধিকাংশ দেবোত্তর সম্পত্তি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা জাল দলিলে জমি দখল করে স্থাপনা গড়ে তোলায় ছোট হয়ে গেছে উৎসবের পরিসর। এ কারণেই 200 বছরের ইতিহাসে এবারই পদদলিত হয়ে 10 পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। জায়গাগুলা দখল হয়ে গেছে, সে কেউ দোকানপাট করছে, কেউ বাড়ি ঘর বানাইছে। কিছু লোকের সার্বিক সহযোগিতায় তারা এখানে জাল দলিলের মাধ্যমে তারা গরুর খামার বানিয়েছে। এদিকে লাঙ্গলবন্দে কোনো দেবোত্তর সম্পত্তি নেই বলে জানিয়েছেন ভূমি অফিসের এই কর্মকর্তা। স্নান উৎসবটা যে জায়গাটা, ওইটা হলো আপনার খাস, ওইগুলো হলো খাস এক জিনিস আর অর্পিত আরেক জিনিস। বেদখল হইলো, এখন বেদখল বলা যাচ্ছে না। লাঙ্গলবন্দ জনকল্যাণ সমিতি জানায়, ব্রহ্মা মন্দির থেকে প্রেমতলা পর্যন্ত 7 একর 63% দখল নিয়েছে জ্যোতি নামে এক কোম্পানি। এছাড়া নূর মোহাম্মদ 51%, জনি ভেন্ডার 43%, শাহ আলম তরফদার 44%, আলী আকবর 16% এবং চর শ্রীরামপুর মৌজার 6 একর 65% দখল নিয়েছেন আরো 21 জন। জেলা প্রশাসক একবার করবে, যখন টাকা নিতে আসবে, দলিলের যখন বায়া একটার পর একটা টানতে থাকবে, তখন সিএস থেকে যখন আসবে তখন তো ওরা অবৈধ হিসেবে চিহ্নিত হবে। আর জেলা প্রশাসক জানালেন, বেদখল হওয়া স্নানোৎসবের জমি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। জায়গা অবৈধ দখলে আছে, আমাদের প্রস্তুতি সবাই একটা দুইটা বিষয় বলেছেন, কাগজ পরীক্ষা করা, উচ্ছেদ করা, ওইটা ওখানে একটা পক্ষ বিপক্ষ হয়ে যাবে। এই স্নানের পরে সেই কাজটা। ঐতিহাসিক লাঙ্গলবন্দে পুণ্য স্নানের জন্য 150 বছর আগে 7 জন জমিদার 46 একর জমি দান করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। এলিট পাওয়ার গোল্ড মেহেদি, গাঢ় রঙের গ্যামিন। বিশ্ব পোশাক কুচকাওয়াজ, জামাল আল সাউদিয়া, ব্রিটিশ জেন্টলম্যান, হি ইলুগনি জাপান, ভারত কি জওয়ানো, বাংলা মায়ের দামাল ছেলেরা। ওরা এরকম খালো খাপড় দিয়ে নিজেদের ডেকে রাখছে কেন? ওদের কি নিজেদের পোশাক নাই? চল দেখা প্রিয় ভাইরা, নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে। আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি।
আমাদের সংসার ছোট্ট সোনামণির ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। দেখছেন সময় সংবাদ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নানা বৈচিত্র্যময় পোশাকের পসরা বসেছে বন্দরনগরী চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে। কেনাকাটাও চলছে পুরোদমে। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে বাঙালির ঐতিহ্যবাহী শাড়ি আর পাঞ্জাবিকেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। অন্যদিকে নিজস্ব ডিজাইনে তৈরি পোশাক দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টার কমতি নেই ফ্যাশন হাউসগুলোর। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, তাই এই দিনটিকে নিয়ে নানা পরিকল্পনা থাকে বাঙালিদের। তার মধ্যে সবচেয়ে বেশি ভাবনার জায়গায় থাকে পোশাক বাছাই। আর বাঙালি নারীর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত শাড়ি। তাই বর্ষবরণের পোশাক কিনতে আসা অধিকাংশ নারী জানালেন পহেলা বৈশাখে শাড়িকেই প্রাধান্য দিচ্ছেন তারা। তবে কিশোরীদের পছন্দের তালিকায় আছে নানা ডিজাইনের টপস। বৈশাখে তো শাড়ির উপরে কিছুই নাই, অবশ্যই শাড়ি। সেজন্য আমি একটা শাড়ি কিনেছি বৈশাখে পরার জন্য। ভালোই লেগেছে আমার নতুন নতুন কাপড় দেখে, আর একটু কালারফুল শাড়ি পছন্দ করছি আমি। পয়লা বৈশাখে ঘোরার জন্য লাল সাদা টপস এরকম দেখতেছি। পয়লা বৈশাখে তো ফ্রেন্ডরা সবাই বাইরে যায়, তো দ্যাটস ওয়াই এবার ডিফারেন্ট টাইপ কালার চুজ করতে যাচ্ছি। অন্যদিকে পাঞ্জাবি ছাড়া পহেলা বৈশাখটা যেন জমে না ছেলেদের, তাই ঘুরে ফিরে হাত চলে যায় লাল সাদা পাঞ্জাবির দিকে। এই ক্ষেত্রে বুটিক হাউসগুলোর ভিন্নতা দেখছেন অনেকে। এই পাঞ্জাবি দেখছি পয়লা বৈশাখ উপলক্ষে, ভালোই মোটামুটি সব জায়গায় খুব ভালো ভালো কালেকশন আসছে। বাঙালি ঐতিহ্য যেটা সেটাকে যাতে ফুটিয়ে তোলা যায় সেই ধরনের পোশাক আমরা কিনতে চাই। এদিকে বিক্রেতারা পহেলা বৈশাখের প্রস্তুতি নিতে শুরু করে মার্চ মাস থেকেই। নতুন নতুন বৈচিত্র্যময় ডিজাইন দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা তাদের। বেচাকেনা নিয়েও সন্তুষ্ট তারা। চাহিদা অনুযায়ী আমরা এবার নতুন নতুন ডিজাইনের বৈচিত্র্য এনেছি আমাদের বাংলার মেলাতে পক্ষ থেকে। টপস, তারপর হচ্ছে থ্রি পিস গুলা নতুন আঙ্গিক একটু, যাতে করে কাস্টমারদের পছন্দ হয়। গতবারের থেকে এই বৈশাখের একটু প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। কিছু কিছু প্রোডাক্টের কিছু কিছু ডিজাইন এরকম করছি যেটা কাস্টমার খুবই পছন্দযোগ্য করছে। নগরীর বিপণী বিতানগুলোতে ইতিমধ্যে বৈশাখের কেনাবেচা শুরু হলেও পহেলা বৈশাখের আগের 3 দিন সবচেয়ে বেশি জমজমাট হবে বলে জানান বিক্রেতারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল। জেল গেটে নিরাপত্তা জোরদার, সারা দেশে সতর্কাবস্থায় বিজিবি। রাজশাহীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ও বোন খুন, আহত আরও 5 জন, ছোট ভাই আটক। চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিঠি। মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিন্টু রিটের শুনানি আজ। রাজধানীতে দৃষ্টিনন্দন নানা বিলবোর্ড নগরবাসীর কাছে এখন আতঙ্ক। ঝড়ে ভেঙে ঘটছে দুর্ঘটনা, প্রাণহানিও। সিটি কর্পোরেশন বলছে সীমাবদ্ধতার কথা। এবং বাংলা নববর্ষ বরণ করে নিতে পোশাকের বৈচিত্র্যময় পসরা বসেছে চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে। কেনাকাটাও চলছে পুরো দমে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।